2016 সালের 4 ফেব্রুয়ারি গভীর রাত। পুরো বাংলাদেশ তখন ঘুমে আচ্ছন্ন। রাজধানী ঢাকার মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তর ছিল প্রায় ফাঁকা, কিন্তু সেদিন রাতেই দেশের ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক অপরাধ সংগঠিত হচ্ছিল নীরবে, নিঃশব্দে। কোনো অস্ত্রধারী ডাকাত ব্যাংকে ঢোকেনি, কেউ ভল্ট ভাঙেনি, কোনো নিরাপত্তা রক্ষীকেও জিম্মি করা হয়নি। তবুও মাত্র কয়েক ঘন্টার মধ্যে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে উধাও হয়ে যায় 101 মিলিয়ন মার্কিন ডলার, যা বর্তমান বাজার মূল্যে প্রায় 1240 কোটি টাকার সমান। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. এই অপারেশনের পেছনে ছিল উত্তর কোরিয়ার কুখ্যাত হ্যাকার সংগঠন লাজার্স গ্রুপ, যারা বিশ্বের বিভিন্ন দেশে সাইবার হামলা চালিয়ে অর্থ লুট এবং গোয়েন্দা তৎপরতার জন্য পরিচিত। তবে এই ঘটনার শুরু 2016 সালে নয়, তারও 1 বছর আগে। 2015 সালের জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে একটি ইমেইল আসে। প্রেরকের নাম ছিল রাসেল আহলাম। ইমেইলটি ছিল খুবই সাধারণ। একজন চাকরি প্রার্থী হিসেবে তিনি ব্যাংকে চাকরির আগ্রহ প্রকাশ করেছিলেন। সঙ্গে একটি সিভি ডাউনলোড করার লিঙ্কও যুক্ত ছিল। বাহ্যিকভাবে সবকিছু স্বাভাবিক মনে হলেও আসলে সেটি ছিল একটি মারাত্মক ফাঁদ। বাংলাদেশ ব্যাংকের কোনো এক কর্মকর্তা সেই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তার কম্পিউটারে প্রবেশ করে একটি ম্যালওয়্যার। এভাবেই শুরু হয় বিশ্বের অন্যতম বড় সাইবার ডাকাতির প্রথম অধ্যায়। হ্যাকাররা প্রথমে ব্যাংকের মানব সম্পদ বিভাগের একটি কম্পিউটারে প্রবেশ করে, কিন্তু তাদের লক্ষ্য ছিল আরো বড়। তারা চেয়েছিল আন্তর্জাতিক অর্থ লেনদেনের জন্য ব্যবহৃত সুইফট সিস্টেমের নিয়ন্ত্রণ নিতে। এজন্য তারা ধীরে ধীরে ব্যাংকের অভ্যন্তরীণ নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে। এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে প্রবেশ করে পাসওয়ার্ড সংগ্রহ করতে থাকে এবং নিজেদের উপস্থিতি গোপন রাখে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল হ্যাকাররা এমন ভাবে সিস্টেমে ঢুকেছিল যে কম্পিউটার বন্ধ বা চালু হলেও তাদের প্রবেশাধিকার নষ্ট হতো না। ব্যাংকের আইটি বিভাগও বুঝতে পারেনি যে তাদের নেটওয়ার্কে একটি অদৃশ্য বাহিনী ঘাপটি মেরে বসে আছে। অবশেষে তারা পৌঁছে যায় বাংলাদেশ ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, সুইফট টার্মিনালে। সুইফট হলো এমন একটি আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন ব্যাংক কোটি কোটি ডলার স্থানান্তরের নির্দেশ পাঠায়। বাংলাদেশ ব্যাংকের সুইফট টার্মিনাল থেকে পাঠানো যে কোনো নির্দেশ আন্তর্জাতিকভাবে বৈধ বলে বিবেচিত হয়। তবে সেখানে একটি নিরাপত্তা ব্যবস্থা ছিল। প্রতিটি লেনদেনের একটি কাগজের কপি স্বয়ংক্রিয়ভাবে একটি নিরাপদ প্রিন্টারে ছাপা হতো। কোনো অস্বাভাবিক লেনদেন হলে কর্মকর্তারা সঙ্গে সঙ্গে বিষয়টি জানতে পারতেন, কিন্তু হ্যাকাররা সেটিও নিষ্ক্রিয় করে দেয়। তারা এমন ভাবে সফটওয়্যার পরিবর্তন করে যে প্রিন্টার চালু থাকলেও কাগজে কিছুই ছাপা হতো না, ফলে সন্দেহজনক লেনদেনের কোনো প্রমাণ দৃশ্যমান ছিল না। সবকিছু প্রস্তুত হওয়ার পরও হ্যাকাররা সঙ্গে সঙ্গে হামলা চালায়নি। তারা পুরো 1 বছর অপেক্ষা করে। এই সময়ে তারা বাংলাদেশ, যুক্তরাষ্ট্র এবং ফিলিপাইনের সরকারি ছুটি, ব্যাংকিং কার্যক্রম ও সময়ের পার্থক্য নিয়ে গবেষণা করে। অবশেষে তারা বেছে নেয় 2016 সালের 4 ফেব্রুয়ারি। সেদিন রাত 8:36 বাংলাদেশ ব্যাংকের ডিউটি ম্যানেজার জুবায়ের বিন হুদা অফিস ত্যাগ করেন। অফিস কার্যত ফাঁকা হয়ে যায়। ঠিক এর কিছুক্ষণ পর থেকেই শুরু হয় মূল অপারেশন। হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের সুইফট সিস্টেম ব্যবহার করে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে একের পর এক অর্থ স্থানান্তরের নির্দেশ পাঠাতে থাকে। মোট 35টি ট্রান্সফার অনুরোধ পাঠানো হয়। টাকার পরিমাণ ছিল 951 মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় 1 বিলিয়ন ডলার। ঢাকায় তখন রাত হলেও নিউ ইয়র্কে ছিল দিনের বেলা, ফলে ফেডারেল রিজার্ভ কর্মকর্তারা স্বাভাবিক প্রক্রিয়ায় নির্দেশগুলো গ্রহণ করতে শুরু করেন। হ্যাকারদের পরিকল্পনার সবচেয়ে চতুর অংশ ছিল সময় নির্বাচন। বাংলাদেশের শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি, নিউ ইয়র্কের ছুটি শনিবার ও রবিবার। আবার ফিলিপাইনে তখন সামনে ছিল লুনার নিউ ইয়ার উপলক্ষে
জাতীয় ছুটি। এই 3 দেশের ছুটির সমন্বয়ে হ্যাকারদের প্রায় 5 দিনের একটি নিরাপদ সময়সীমা এনে দেয়। কিন্তু সবকিছু ঠিকঠাক চললেও শেষ মুহূর্তে হ্যাকারদের কয়েকটি ভুল বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায়। প্রথম ভুল ছিল প্রযুক্তিগত। তারা কিছু লেনদেনে মধ্যবর্তী ব্যাংকের তথ্য সঠিকভাবে দেয়নি, ফলে বেশিরভাগ লেনদেন প্রথমে বাতিল হয়ে যায়। পরে তারা তা সংশোধন করে পুনরায় পাঠায়। দ্বিতীয় ভুলটি ছিল আরো নাটকীয়। ফিলিপাইনের যে শাখায় অর্থ পাঠানো হচ্ছিল তার ঠিকানায় ছিল জুপিটার শব্দটি। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত একটি ইরানি জাহাজের নামও ছিল জুপিটার। ফলে ফেডারেল রিজার্ভের স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা বিষয়টি শনাক্ত করে এবং কর্মকর্তাদের সতর্ক করে। এরপর কর্মকর্তারা লেনদেনগুলো পুনরায় পরীক্ষা করেন। এতে 34টির মধ্যে 30টি ট্রান্সফার আটকে যায়। ফলে $951 মিলিয়ন পরিবর্তে মাত্র $101 মিলিয়ন বের হতে সক্ষম হয়। এখানেই শেষ নয়। এই $101 মিলিয়ন মধ্যে $20 মিলিয়ন পাঠানো হচ্ছিল শ্রীলঙ্কার একটি দাতব্য প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে। কিন্তু হ্যাকাররা ফাউন্ডেশন শব্দটির বানান ভুল লিখেছিল। শ্রীলঙ্কার ব্যাংক কর্মকর্তারা বিষয়টি সন্দেহজনক মনে করে যোগাযোগ করেন। পরে বাংলাদেশ ব্যাংকের অনুরোধে পুরো $20 মিলিয়ন ফেরত পাঠানো হয়। ফলে হ্যাকারদের হাতে শেষ পর্যন্ত যায় $81 মিলিয়ন। এই অর্থ জমা হয় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের একটি শাখায় খোলা 4টি ভুয়া অ্যাকাউন্টে। এসব অ্যাকাউন্টের মালিকদের নামও ছিল জাল। বহু আগেই জাল নথি ব্যবহার করে অ্যাকাউন্টগুলো খোলা হয়েছিল এবং 1 বছর ধরে সেগুলো নিষ্ক্রিয় অবস্থায় রাখা হয়েছিল। টাকা পৌঁছানোর পর দ্রুত তা বিভিন্ন অ্যাকাউন্টে সরিয়ে ফেলা হয়। পরে সেই অর্থ মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের মাধ্যমে ফিলিপাইনের মুদ্রায় রূপান্তর করা হয়। এরপর শুরু হয় মানি লন্ডারিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। টাকার বড় অংশ নিয়ে যাওয়া হয় ফিলিপাইনের বিলাসবহুল ক্যাসিনোগুলোতে। সেই সময় দেশটির ক্যাসিনোগুলো মানি লন্ডারিং আইনের আওতার বাইরে ছিল। ফলে ক্যাসিনো ছিল অবৈধ অর্থকে বৈধ করার আদর্শ জায়গা। নগদ অর্থ দিয়ে ক্যাসিনোর চিপ কেনা হতো। এরপর সামান্য জুয়া খেলে সেই চিপ নগদায়ন করা হতো। তখন অর্থটি আর চুরির টাকা হিসাবে গণ্য হতো না, বরং জুয়ার অর্জিত বৈধ অর্থে পরিণত হতো। এভাবেই বাংলাদেশের অর্থের বড় অংশের ডিজিটাল চিহ্ন মুছে ফেলা হয়। ঘটনার পর যুক্তরাষ্ট্রের FBI, বিভিন্ন আন্তর্জাতিক তদন্তকারী সংস্থা এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা তদন্ত শুরু করেন। তারা বাংলাদেশ ব্যাংকে পাঠানো ইমেইল, ব্যবহৃত ম্যালওয়্যার, IP ঠিকানা এবং বিভিন্ন ডিজিটাল প্রমাণ বিশ্লেষণ করেন। তদন্তে একের পর এক সূত্র গিয়ে মেলে উত্তর কোরিয়ার লাজার্স গ্রুপের দিকে। একই ধরনের ম্যালওয়্যার এবং একই ধরনের কৌশল আগে সনি পিকচার্সের ওপর হামলাতেও ব্যবহার করা হয়েছিল। পরবর্তীতে তদন্তকারীরা উত্তর কোরীয় প্রোগ্রামের পার্ক জিন হিয়োকের নাম শনাক্ত করেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগও গঠন করে। তবে উত্তর কোরিয়া বরাবরের মতোই অভিযোগ অস্বীকার করে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আজ 1 দশক পার হলেও পুরো অর্থ উদ্ধার করা সম্ভব হয়নি। কিছু অর্থ ফেরত এলেও অধিকাংশ টাকার শেষ গন্তব্য আজও রহস্যে ঘেরা। তবে আন্তর্জাতিক তদন্তকারীদের বিশ্বাস, ফিলিপাইন থেকে সেই অর্থের একটি বড় অংশ ম্যাকাও হয়ে শেষ পর্যন্ত উত্তর কোরিয়ার গোপন আর্থিক নেটওয়ার্কে পৌঁছেছিল। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।